দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্যই বড় কৌতুক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। অর্থনীতি বলে কোনো নীতি নেই, এই সরকারের কাছে শুধু দুর্নীতি, বলছেন গয়েশ্বর। এদিকে মাছ চাষের জন্য পুকুর লিজ নিয়ে ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা। প্রতিদান হিসেবে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার, বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, ভাইয়ের ভুয়া এনআইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্যই বড় কৌতুক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি নিয়ে বিএনপির বক্তব্য সবচেয়ে বড় কৌতুক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উভয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপির শাসনামলে দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, সুতরাং তাদের মুখে দুর্নীতি নিয়ে বক্তৃতা বা দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলা, এটিই সবচেয়ে বড় কৌতুক। অর্থনীতি বলে কোনো নীতি নেই, এই সরকারের আছে শুধু দুর্নীতি, বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, অর্থনীতি বলে কোনো নীতি নেই, এই সরকারের আছে শুধু দুর্নীতি। এই সরকার জনগণের মঙ্গল দূরে থাক, দেশকে রক্ষা করতে পারবে না, জনগণের হাতে ভিক্ষার থালা ধরিয়ে দেবে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, উন্নয়ন জনগণের অধিকার, আর এই উন্নয়নের এক একটি প্রজেক্ট থেকে 300-400 কোটি টাকা লুটপাট না করলেও এই কয়েক বছরে 15 লাখ কোটি টাকা লুটপাট করেছে। এই লুটপাট কারা করেছে? মাফিয়ার সরকার করেছে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করে বিদেশে চলে যায়, এটা প্রধানমন্ত্রী জানেন, আমরা জানবো না। অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না, যেতে হবে। খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র, তাই খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্র, জনগণের মুক্তি হবে। মাছ চাষের জন্য পুকুর লিজ নিয়ে ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা। ময়মনসিংহ নগরের অন্যতম পুরনো এলাকা আমলাপাড়া, এখানেই ছিল শেরপুকুর নামে এক বিশাল পুকুর। একসময় স্থানীয়দের কাছে এই পুকুরটির কদর ছিল অনেক। নিয়মিত গোসল করা থেকে শুরু করে পারিবারিক ও গৃহস্থলী কাজেও এই পুকুরের প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। শিশু কিশোরদের জলকেলি খেলার পাশাপাশি কখনো নগরীতে অগ্নিকাণ্ড ঘটলেও অগ্নি নির্বাপনে ব্যবহার হতো এই পুকুরের পানি। কিন্তু দীর্ঘ এক যুগে এই পুকুরটি উধাও হয়ে গেছে। চারপাশে দৃষ্টি আটকানো বেড়ায় পুকুরটি ভরাট করে তৈরি করা হয়েছে উঁচু ভিটি, এতে মৃত্যু ঘটেছে। পুকুরটি নির্মিত হয়েছে ছোট ছোট স্থাপনা, ফলে বর্তমানে প্রজন্মের অনেকে জানে না এই উঁচু ভিটিতে একসময় ছিল বিশাল পুকুর। তাই জনপ্রিয় সঙ্গীত শিল্পী পথিক নবীর গানের সাথে মিল রেখে বলা হয়, এইখানে এক পুকুর ছিল, জানলো না তো কেউ। এদিকে শৈশব, কৈশোর ও যৌবনের সহস্র স্মৃতি বিজড়িত এই শেরপুকুর উদ্ধার হওয়ার খবরে দীর্ঘ সময় বুকে কষ্ট চেপে রাখা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের দাবি, জেলা প্রশাসনের উদ্যোগে আবারও এখানে খনন করা হোক শেরপুকুর, যা নগরের শত ঐতিহ্যের একটি স্মৃতির চিহ্ন হিসেবে বয়ে চলবে যুগ যুগ ধরে, প্রজন্ম থেকে প্রজন্মে। সূত্র জানায়, শত শত বছরের পুরনো এই শেরপুকুরের জমির পরিমাণ 25 শতক। অনেক বছর আগে এই পুকুরটি মাছ চাষের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নেন স্থানীয় মোহাম্মদ রেজাউল করিম নামে এক প্রভাবশালী ব্যবসায়ী। বিগত 2012 সালে এই লিজের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু লিজ নবায়ন না করে ওই প্রভাবশালী ব্যবসায়ী পুকুরটি ভরাট করে উঁচু ভবন নির্মাণের পায়তারা করে আসছিল। প্রতিদান হিসেবে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার, বলছেন চরমোনাই পীর। আওয়ামী লীগ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের অবদানের প্রতিদান হিসেবে রেল ট্রানজিট দিয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ কোনো কিছু আদায় করতে পারেনি, বিনা শর্তে, এমনকি প্রায় বিনা মাসুলে ট্রানজিট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের সৃষ্ট নানাবিধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফর সংকটকে আরো ঘনীভূত করেছে। যে চুক্তিগুলো করা হয়েছে তাতে কোনো আওয়ামী লীগেরও বাংলাদেশের স্বার্থ দেখাতে পারছে না। কানেক্টিভিটি নামে যা করা হয়েছে তার উদ্দেশ্য ও লক্ষ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় পরিষ্কার হয়েছে, বাজার টাজার করতে যাওয়া ও ভারতের চিকিৎসা নিয়ে যাওয়া এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী যখন সীমানাবিহীন ইউরোপের দৃষ্টান্ত দেখান, তখন সীমানা ও স্বাধীনতা নিয়ে আমরা শঙ্কিত না হয়ে পারি না। তিনি বলেন, তিস্তা গঙ্গার পানি নিয়ে কোনো অগ্রগতি না হওয়া, সীমান্তে মানুষ হত্যা বন্ধ না হওয়া, 7 সিস্টার্সে আমাদের বাণিজ্যের সম্ভাবনা নষ্ট করা এবং নিজেদের নিরাপত্তা ঝুঁকি, কৌশলগত ভূ রাজনীতির নানা জটিলতার মধ্যেও যেভাবে ট্রানজিট দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের স্বাধীন সত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলার চেয়েও গুরুত্বহীন করে ফেলেছে। চরমোনাই পীর আরো বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ইউপিআই চালুর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হয়েছে। পানি বন্টন নিয়ে যে যৌথ কমিটি করা হয়েছে তা নিছক সস্তা ও বহুল ব্যবহৃত একটি আইওয়াশ।
তিস্তা প্রকল্প ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হয়েছে। চরমোনাই পীর আরো বলেন, এই নির্মম ও কঠিন বাস্তবতাকে সামনে রেখে আমাদের চুপ থাকার সুযোগ নেই। এই সরকার ফিরাউনি স্টাইলে যে নির্যাতন নিপীড়ন করে তার শিকার আমরা কম বেশি সবাই। তারপরেও প্রিয় স্বদেশ যখন তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের মুখে, তখন রুখে দাঁড়ানো আমাদের সবার সমান দায়িত্ব। আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, বিজয় আমাদেরই হয়েছে। ভাইয়ের ভুয়া এনআইডিতে ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের। নিজের আসল পরিচয় লুকিয়ে 2014 সালে তানভীর আহমেদ তানজিল নামে একটি জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের এক ভাই তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। এর 5 বছরের মাথায় তোফায়েল আহমেদ এনআইডিতে নিজের ঠিকানা পরিবর্তন করেন। এই ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনআইডিতে ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তর করা যায়। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তি যে ঠিকানায় প্রথমে ভোটার হয়েছিলেন সেই ঠিকানায় নির্বাচন কমিশনের থানা কার্যালয়ে লিখিত আবেদন করতে হয়, সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তানজিল নাম দিয়ে ভোটার হওয়ার সময় তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তার ঠিকানা দেখেছিলেন রাজধানীর তেজকুনিপাড়ার একটি হোল্ডিং নম্বর। ঠিকানা পরিবর্তন করার জন্য তিনি 2019 সালে একটি লিখিত আবেদন করেন। সেখানে তিনি নতুন ঠিকানা উল্লেখ করেন ঢাকা সেনানিবাসের একটি বাসা। স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করেছেন এটি তার নিজ বাসস্থান এবং সেনানিবাসের ওই ঠিকানায় তিনি 5 বছর ধরে থাকেন। পরে তার ঠিকানা পরিবর্তন করা হয়। এখন তার এনআইডিতে সেনানিবাসের ঠিকানাই আছে। ইসির কর্মকর্তারা জানান, কোনো আবেদনে প্রভাবশালী কারো সুপারিশ থাকলে কাজটি দ্রুত হয়। আর এ ধরনের কেউ সুপারিশ করে থাকলে কর্মকর্তারা সুপারিশকারীর নাম আবেদনের সঙ্গে রেফারেন্স হিসেবে লিখে রাখেন। আবেদনপত্রটি সংরক্ষণ করা হয়। এভাবে সুপারিশকারীর নাম লিখে রাখা হয় মূলত পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে যাতে সহজে বের করা যায় কার সুপারিশ ছিল। ঠিকানা পরিবর্তনের আবেদনটি সংরক্ষিত আছে। ইসি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঠিকানা পরিবর্তনের আবেদনটি যথাযথ ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, কারণ এ আবেদন করতে হয় থানা কার্যালয়ে। কিন্তু লিখিত ওই আবেদনে কোনো কার্যালয়ে তিনি আবেদন করেছেন তা স্পষ্টভাবে বোঝা যায় না। আবেদনে শনাক্তকারী হিসেবে একজনের নাম দেওয়া হলেও তার ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়নি। তবে নির্বাচন কমিশনের এনআইডি শাখার একজন কর্মকর্তা আবেদনটি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন। নিজেদের নামের পাশাপাশি মা বাবার নাম পাল্টে এনআইডি সংগ্রহ করেন আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। তোফায়েল নিয়েছেন দুটি এনআইডি, একটি তানভীর আহমেদ তানজিল নামে, আরেকটি তার আসল নামে। হারিস আহমেদ এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে। মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে হারিস নিজের ছবি পরিবর্তন করেন 2019 সালে। হারিসের ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ আহমেদ। এটি নিয়ে গত মে মাসে প্রথম আলোর সংবাদ প্রকাশিত হয়। তখন ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করার কথা প্রথম আলোর কাছে অস্বীকার করেছিলেন আজিজ আহমেদ। আইন অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা, একাধিক এনআইডি করা এবং এনআইডি জালিয়াতিতে সহায়তা করা শাস্তিযোগ্য অপরাধ। সাবেক সেনাপ্রধানের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনা নিয়ে 2021 সালে ও চলতি বছর প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গত 10 জুন এই দুই ভাইয়ের এনআইডি জালিয়াতি নিয়ে তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তাদের তদন্ত এখনো শেষ হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা স্থানান্তরের বিষয়টিও তদন্ত করছে কমিটি। সাবেক সেনাপ্রধানের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান বলেন, অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তদন্ত কমিটি কাজ করছে। কমিটির প্রতিবেদনে যদি দোষী প্রমাণিত হয় তাহলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দেশের একাধিক থানা ও আদালতের নথিপত্র সাজা মওকুফ চেয়ে মায়ের করা আবেদন সহ সাজা মওকুফের সরকারি প্রজ্ঞাপনে হারিস ও জোসেফের বাবার নাম আব্দুল ওয়াদুদ ও মায়ের নাম রেনুজা বেগম, কিন্তু তানজিল নাম দিয়ে তোফায়েল আহমেদ যে পরিচয়পত্র নিয়েছেন সেখানে বাবার নাম সুলাইমান সরকার এবং মায়ের নাম ফাতেমা বেগম উল্লেখ করা হয়। 1996 সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। এই রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। আজিজ আহমেদ 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।